এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওতে আমরা সোমাটোটাইপ বা বডি টাইপ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত প্রকার যে আমাদের ক্লাসিফিকেশান আছে বিভিন্ন প্রকার বডি টাইপ, হিথকেটারের বডি টাইপ, শেলডনের বডি টাইপ, ক্রেসমারের বডি টাইপ, হিপোক্রেটসের বডি টাইপ, অল বডি টাইপ আজকে আমরা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব এবং এই একটা ভিডিওর মাধ্যমে সমস্তগুলো ক্লাসিফিকেশান কবে হয়েছিল, তার কি বৈশিষ্ট্য ইত্যাদি সমস্ত বিষয়গুলোকে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জানবো। তাহলে আর দেরি না করে আমরা সরাসরি শুরু করি আজকের ক্লাস, যেটা হচ্ছে সোমাটোটাইপ বা বডি টাইপস। গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে বডি টাইপ বা সোমাটোটাইপ, যাকে আমরা ওকে বলবো। তাহলে এই যে সোমাটোটাইপ বা বডি টাইপটা কি, সেটা আগে সবার আগে আমাদেরকে জানা দরকার যে সোমাটোটাইপ বা বডি টাইপটা কি। সোমাটোটাইপ রেফার্স টু দ্য ক্লাসিফিকেশন অফ হিউম্যান স্ট্রাকচার। আমাদের যে হিউম্যান বডি আছে তার একটা ক্লাসিফিকেশন। কি ক্লাসিফিকেশন? ইনটু ডিফারেন্ট টাইপস বেসড অন শেপ। আমাদের যে বডির যে শেপ আছে তার উপরে আমরা বেস করে বিল্ড অ্যান্ড কম্পোজিশন, অর্থাৎ আমাদের যে বডির মধ্যে যে ফ্যাট, মাসেল, বোন আছে এবং আমাদের যে বডি শেপ আছে এবং যে বডি বিল্ড আছে তার উপরে ভিত্তি করে বডিকে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ করা হয়। সেটাই হলো আমাদের সোমাটোটাইপ বা বডি টাইপ। এখন এই বডি টাইপ সম্পর্কে বিভিন্ন জন ব্যক্তি, বিভিন্ন সাইকোলজিস্ট বিভিন্ন সময় বিভিন্নভাবে বডি টাইপকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। আমরা তোমাদের সবগুলোই এখানে রাখা আছে, কোনো অসুবিধা নেই। আমরা যদি সব ইম্পর্টেন্ট এবং কমন যে বডি টাইপ, যেটা যদি আমরা দেখে নিই, সবার আগে সেলডন ক্লাসিফিকেশন। সেলডন কত সালে? 1940 সালে সেলডন তার বডি টাইপের ক্লাসিফিকেশন করেছিল। হ্যাঁ, কিসের উপর ভিত্তি করে করেছিল? হিউম্যান ফিজিক, ফ্যাট ডিস্ট্রিবিউশন, মাসেল মাস এবং স্কেলিটাল স্ট্রাকচারের উপর ভিত্তি করে কিন্তু এই টার্মোলজিগুলো কিসের উপর ভিত্তি করে করেছিল, এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তার উপর ভিত্তি করে কি করেছিল সেলটা? 3 ধরনের বডি টাইপ দিয়েছিল। কি কি? একটা হচ্ছে একটোমর্ফ, একটা হচ্ছে মেসোমর্ফ, আর একটা হচ্ছে এন্ডোমর্ফ। ক্লিয়ার? তাহলে সময়টাই কি করেছিল, কত সালে করেছিল? 1940। কি কি? এন্ডো, একটো, মেসো। তোমরা সবাই জানো। একটোমর্ফ মানে কি? যারা থিন এবং টল। হ্যাঁ, আর কি বলছে? ন্যারো শোল্ডার অ্যান্ড হিপস, লো ফ্যাট অ্যান্ড মাসেল, ফ্যাট মেটাবলিজম। আমরা যদি বাংলা বলি কি, যারা সাধারণত এন্ডোমর্ফ মানে কি? রোগা এবং লম্বা যারা হয়, যাদেরকে, যাদের রোগা এবং লম্বা, যাদের শরীরের মধ্যে খুব চর্বি এবং পেশি খুব অল্প পরিমাণে থাকে, তাদেরকে আমরা কি বলবো? একটোমর্ফ ক্যাটাগরিতে আমরা ফেলবো। মেসোমর্ফ মানে কি? মাসকুলারিটি, যার শরীরের ভিতর পেশি বহুল। আমরা যারা দেখি অনেক সময় যাদের মধ্যে পেশি বহুল এবং বেশ মাংসপেশি, যেগুলো আমরা বাইরের লুক দেখেই আমরা বলতে পারি যে হ্যাঁ, এ পেশি বহুল, এ শক্তিশালী। আমরা আর মেসোমর্ফ কি? মেসোমর্ফ হচ্ছে সাধারণত কি? যারা মাস্কুলারিটি, যাদের ভিতর পেশি বহুল এবং তাদের চওড়া কাঁধ এবং মজবুত হাড় এবং সহজে কি হয়, পেশি তাদের খুব শক্তিশালী এবং দেখে তাদেরকে মনে হয় এটা মাস্কুলারিটি বডি, তাদেরকে আমরা মেসোমর্ফ বলবো। এন্ডোমর্ফ সাধারণত বেটে এবং মোটা, যারা দেখি খুব এবং অল্প একটু হাইট শর্ট এবং গোলাকার টাইপের, এবং তাদের মধ্যে শরীরের মধ্যে কি হয়, অনেক বেশি পরিমাণে ফ্যাট থাকে এবং তাদের শরীরটা গিয়ে অনেকটা নরম টাইপের, তাদের আমরা কি বলবো? এন্ডোমর্ফ তাদেরকে আমরা বলবো। এখন এই যে এন্ডোমর্ফ, মেসোমর্ফ, একটোমর্ফ, সেলবাগ, কিন্তু তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি থাকবে। প্রত্যেক ব্যক্তির মধ্যেই 3টে ক্যাটাগরি কম বেশি পরিমাণে থাকবে। সেই কথাটাকে এখানে বলেছে, দেখো, এভরি পার্সন ইজ কম্বিনেশন অফ অল থ্রি বাট উইথ ওয়ান ডমিনেন্ট ফ্যাক্টর। যেটা থাকবে, 3টে কম্পোনেন্টই থাকবে, কোনো একটা সব থেকে বেশি থাকবে। আইদার মাস্কুলারিটি বেশি থাকবে, আইদার থিন বেশি থাকবে, আইদার কি হবে, ফ্যাট বেশি থাকবে। কোনো একটা ক্যাটাগরিতে সোমাটোটাইপ রেফার, দেখো 5 বেশ। তাহলে আমরা কি বললাম? এই যে সোমাটোটাইপের যে সেলডন যে 3টে ক্যাটাগরিতে যে ভাগ করেছিল, এন্ডো, একটো, মেসো, সেখানে কি বলেছে মাথায় রাখবে, কিন্তু কোনো একজন ব্যক্তির কিন্তু এমন নয় যে কোনো একজন ব্যক্তির এমন নয় যে 3টে ক্যাটাগরি তার ভিতর, এই কোনো একটা সিঙ্গেল ক্যাটাগরি তার মধ্যে থাকবে, তার মধ্যে কিন্তু 3টে ক্যাটাগরি কিন্তু তার ভিতর থাকবে। এন্ডোমর্ফেরও কিছু ক্যারেক্টারিস্টিক থাকবে, মেসোমর্ফেরও থাকবে এবং একটোমর্ফেরও থাকবে। তার ভিতর কি হবে? কোনো একটা ফ্যাক্টর যেটা অন্য সমস্ত ফ্যাক্টর গুলোকে ডমিনেট করবে। ক্লিয়ার?
এরপরে যে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ যেটা ক্লাসিফিকেশন এবং যেটা ক্রেসমারের যেটা বডি টাইপের ক্লাসিফিকেশন অ্যান্ড পার্সোনালিটির উপর বেস করে যে বডি যেটা শ্রেণীবিভাগ করেছিল, মোস্টলি ইউজ ফর সাইকোলজি অ্যান্ড সাইকিয়াট্রিক কাজের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়। এটা 1921 সালে এটাকে স্টাবলিশ করা হয়েছিল। তার উপর ভিত্তি করে করা হয়েছিল রিলেশনশিপ বিটুইন ফিজিক্যাল কনস্টিটিউশন অ্যান্ড মেন্টাল ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে কিন্তু বডি টাইপে ক্লাসিফিকেশন করা হয়েছিল। সেখানে 4 প্রকার বডি টাইপ ক্লাসিফিকেশন করেছিল। একটা হচ্ছে পেকনিক, একটা হচ্ছে অ্যাস্থেনিক, একটা হচ্ছে অ্যাথলেটিক, একটা হচ্ছে ডাইপ্লাস্ট। ক্লিয়ার? তাহলে দেখো, পিকনিক, অ্যাস্থেনিক, অ্যাথলেটিক, ডাইপ্লাস্টিক, আগে পেলাম 3টে, এখানে পেলাম 4টে। এবার আমরা যদি দেখে নিই যে এই ধরো পিকনিক কাদেরকে বলবো, ঠিক আমাদের ওই আগের যে সেলডনের যে অনেকটা এন্ডোমর্ফ ছিল, ঠিক এন্ডোমর্ফের মতো এই পিকনিক। এরা গোলাকার এবং ছোট আকারের হয়, একটু মোটা সোটা হয়, এরা একটু আনন্দ প্রবণ হয় এবং এরা মিশুকে সবার সাথে কথা বলতে ভালোবাসে। হ্যাঁ, কিন্তু সামটাইমস এরা কখনো কখনো খুব ডিপ্রেশনের মধ্যে কিন্তু এদের মুড সুইং করে, তাই অনেক সময় ডিপ্রেশনের মধ্যে ভোগে তারা। আর অ্যাস্থেনিক কারা? অ্যাস্থেনিক হচ্ছে ঠিক আমাদের সেলডনে যদি আমরা ধরে নিই, সেলডনে ঠিক আমাদের একটু মরপের মতো। এরা একটু লম্বাটে এবং রোগা হয়, এরা একটু লাজুক টাইপের হয়। হ্যাঁ, এবং এরা ইমোশনালি খুব সেন্সিটিভ এদের নেচার হয়ে থাকে। অ্যাথলেটিক যারা, তারা কাদের? অ্যাথলেটিককে আমরা একদম বলবো একদম যা সেলডনের যেটা মেসোমর্ফ যেটা ক্যারেক্টারিস্টিক, সেই মেসোমর্ফ ক্যারেক্টারিস্টিকের সেম। এখানে কি বলেছে, একদম যারা মাস্কুলারিটি হবে, বেশি শক্তিশালী হবে এবং কর্মক্ষমতা হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে। হ্যাঁ, এবং তাদের যে মেন্টাল যে ইমোশন, তাদের ইমোশনালটাকে কন্ট্রোল রেগুলেশন করতে পারবে। এই হচ্ছে অ্যাথলেটিক প্রকৃতি তাদের বৈশিষ্ট্য। আরেকটা যেটা ছিল হচ্ছে ডায়াপ্লাস্টিক, তারা হচ্ছে মূলত মিশ্র প্রকৃতির। হ্যাঁ, তাদের মিশ্র বা অস্বাভাবিক কিছু দেহ গঠন, তাদের কিছু ব্যক্তিত্ব বা কিছু জটিলতা থাকে। মূলত এগুলো হচ্ছে স্পেশাল চাইল্ড, এই জাতীয় কিছু অনুযায়ী ভাগ করা হয়েছিল ডায়াপ্লাস্টিক। এরপরে আসে যেটা সব থেকে ওল্ডেস্ট যেটা বডি টাইপ, একদম সব থেকে পুরানো, প্রায় আনুমানিক 400 খ্রিস্টপূর্বাব্দ, যেটা হচ্ছে হিপোক্রেটস যেটাকে দিয়েছিল। সেটাকে হচ্ছে কি কি, হিপোক্রেটসও 4 প্রকার এই বডি টাইপের কথা বলেছিল। একটা হচ্ছে কি, হ্যাঁ, সেঙ্গুইন, একটা হচ্ছে কোলরিক, মেলানকোলিক, আর একটা হচ্ছে ফ্লেগমাটিক। এখানে তার কিছু কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া ছিল। একটা হচ্ছে কি, যারা স্যাঙ্গুইন তাদেরকে বলছে যে প্রায়রা হচ্ছে প্রাণবন্ত, আনন্দময় এবং মিশুক প্রকৃতির। হ্যাঁ, এদের এই ধরনের ঠিক আমাদের ওই যে এন্ডোমর্ফের ক্যারেক্টারিস্টিক বললাম সেই রকম। আর কোলরিক কি, এরা হচ্ছে একটু অ্যাগ্রেসিভনেস, কারণ সহজেই এরা খুব রাগান্বিত হয়ে যায়। হ্যাঁ, এবং এদের সবসময় মনে হয় যে একটা লিডারশিপ কোয়ালিটি, সে তাদেরকে সমস্ত কিছুকে লিড করবে, সেই লিডারশিপ এবিলিটি কিন্তু তাদের মধ্যে থাকে। আর মেলানকোলিক বা ব্ল্যাক বাইল, এদের মধ্যে কিছু না, এরা সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে ভোগে। হ্যাঁ, এরা সবসময় একটা চিন্তাশীল, কোনো জিনিস নিয়ে একটা খুব মানে খুঁতখুঁতে বলি না মানুষকে, অনেক সময় বলি না, যা কিছুর পাবে সেটার ভিতর একটা কোনো ফল্ট, একটা খুঁতখুঁতে স্বভাবের নেচার তাদের মধ্যে বজায় থাকে। আর একটা হচ্ছে প্র্যাগমাটিক। প্র্যাগমাটিক কি, এরা ভাই এরা খুব শান্ত শিষ্ট, এরা খুব ধৈর্যশীল, যে কোনো কাজ করবে খুব ভেবে চিন্তে ধীরে সুস্থে করবে। এই হচ্ছে হিপোক্রেটসের বডি টাইপ, মূলত 4 প্রকার। এইবার একদম যে আধুনিক বা মডার্ন স্যার, যে, এখানটায় ইয়েস, একটা কথা বলবো। বলো বলো। স্যার, ওই হিপোক্রেটসের যেটা আগে আমি পড়েছি সেটা কি তাহলে ভুল জানতাম, মানে অ্যাপোপ্লেকটিক হ্যাবিটাস আর ফিথিসিক হ্যাবিটাস? আসলে হিপোক্রেটসের মতে শরীরকে বোঝার তিনি দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন এবং তিনি দুইভাবে আমাদের এই বডি টাইপকে তিনি ব্যাখ্যা করেছিলেন। একটা হচ্ছে হ্যাবিটিয়াস বডি টাইপ, আর একটা হচ্ছে হিউম্যারাস। অর্থাৎ হ্যাবিটিয়াস মানে শরীরের গঠন যেটা স্থূল বা পাতলা, এর উপর ভিত্তি করে তিনি দুভাগে ভাগ করেছিলেন। আবার হিউম্যারাস বা শরীরের রসতত্ত্ব থিওরি নামেও যেটা পরিচিত, তার উপরে ভিত্তি করে তিনি 4 ভাগে ভাগ করেছিলেন। এখন এই যে দুই ধরনের গঠন অনুযায়ী যে আমরা ভাগটাকে করেছিলাম, যেটা হচ্ছে হ্যাবিটিয়াসের উপরে, সেখানে হচ্ছে মূলত 2 প্রকার। একটা হচ্ছে অ্যাপোপ্লেকটিক টাইপ, আর একটা হচ্ছে ফিথিসিস টাইপ। এই অ্যাপোপ্লেকটিভ টাইপ সাধারণত যারা অনেকটা এন্ডোমর্ফ ক্যাটাগরি টাইপের, যারা মোটা এবং স্থূল দেহর মধ্যে থাকে, যাদের মধ্যে মাঝে মধ্যে স্ট্রেস থাকার প্রবণতা বেশি থাকে, তাদেরকে আমরা বলবো। আর ফিথিসিস সাধারণত হচ্ছে একটোমর্ফ টাইপ, যারা পাতলা এবং দুর্বল দেহ, সহজে খুব ক্লান্ত হয়ে যায়, তাদেরকে আমরা এই ফিথিসিস টাইপের ক্যাটাগরিতে আমরা
আমরা নয়, সেটা হচ্ছে হিপোক্রেটস ভাগ করেছিল। এবং রসতত্ত্বের উপরে যে 4টে কথা বলেছিলাম, এটা 4 ভাগেই ভাগ করা যায়, এটা 2 ভাগে নয়। 4 ভিতর 4টে নাম, যেটা ব্লাড, পেঙ্গুইন, ইয়েলো বাইট, ব্ল্যাক বাইট, এই 4টে রসতত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু ভাগ করেছিল। এখন এই শরীরের গঠন, হ্যাবিটিয়াস বললে শরীরের গঠন কেমন হবে, আর হিউমারাস বললে মানুষের শরীরের ভিতরে রস কেমন, তার উপর ভিত্তি করে থেকেই ধারণা থেকেই এই প্রাচীন যে ধারণা, যাকে ফাদার অফ মেডিসিন হিসাবেও কিন্তু এই হিপোক্রেটসকে বলা হয়, যে প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের কিন্তু ভিত্তি এই হিপোক্রেটস কিন্তু সবার প্রথমেই কিন্তু ভিত্তি স্থাপন করেছিল। আর হিট কাটার যেটা একদম আধুনিক এবং মডার্ন সায়েন্টিফিকের যে একদম যেটা একদম মেজারমেন্ট, যেটা সাধারণত আমাদের এবং সব থেকে বেশি মূলত আমরা স্কুল কলেজগুলোতে হিট কাটারের মেজার দিয়ে আমাদের অ্যানথোমেটিকের বিভিন্ন কাজকর্ম হয়, সেটা মূলত কাজ করে কি অ্যানথোমেটিক সোমাটোটাইপ নামেও কিন্তু মেথড নামে পরিচিত, যেটা 1967 কিন্তু এই মেথডটাকে স্টাবলিশ করা হয়েছিল। এটার সাথে এটা একটা কম্বাইন্ড ফর্ম, সেলডনের যে এন্ডো একটো মেসো যে কম্বাইন করেছিল, এখানে ওই এন্ডো একটো মেসোই মেজারমেন্ট করব আমরা কি করব থ্রু অ্যানথোমেট্রিক মেজারমেন্ট, অর্থাৎ কিছু সারকামফারেন্স, কিছু স্কিন ফোল্ড, কিছু গার্থ মেজারমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এই এন্ডো একটো মেসো আমরা কম্পিটিশন আমরা বা এন্ডো একটো মেসো কিন্তু এটাকে আমরা বের করব। এবং সব থেকে মডার্ন এবং আধুনিক যেটা 1967 কিন্তু করা হয়েছিল। এই ইয়ারগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। আর মাথায় রাখতে হবে এই মেথডগুলো কোন পদ্ধতির দ্বারা নির্বাচিত হয়েছিল, সেগুলো কিন্তু মাথায় রাখবে। এখানে কি বলেছে দেখো, এন্ডোমার্ফ, একটোমার্ফ, মেসোমার্ফ। এন্ডোমার্ফ তোমরা আগেই বলেছি, যাদের শরীরে ফ্যাটের পরিমাণ বেশি। মেসোমার্ফ কি বলবো, মাস্কুলারিটি। একটোমার্ফ কি করবো, যাদের মধ্যে লিনিয়ারিটি বেশি, যারা লম্বা রোগা হয় এবং মাসকুলার পরিমাণ কম থাকে, তাদেরকে আমরা একটোমার্ফ বলবো। এখন এই হিথ কাটার কি করেছিল, হিথ কাটার কতগুলো নিউমেরিক্যাল ডিজিট কিন্তু দিয়েছিল এন্ডো একটো মেসো, কারণ এর আগেই আমরা বলেছিলাম যে কোনো সিঙ্গেল ব্যক্তির কিন্তু একটা কোনো কম্পিটিশন থাকবে এমন নয়, 3টে ক্যাটাগরি ক্যারেক্টারিস্টিক তার ভিতর থাকবে। সেখানে যে রেটিং গুলো দেখেছিল, সবার আগে রেটিং থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। আজকে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে এই যে রেটিং এর মধ্যে সব থেকে আগে খুঁজতে হবে সব থেকে ডমিনেন্ট ভ্যালু কোনটা। এই ডমিনেন্ট ভ্যালু খোঁজার আগে আমাদের আগে সিকোয়েন্সটা জানতে হবে, যে সিকোয়েন্সটা কিভাবে। সিকোয়েন্সটা মাথায় রাখবে, সবার আগে হচ্ছে 1 নম্বর এন্ডো, হ্যাঁ, 2 নম্বর হচ্ছে আমাদের মেসো, 3 নম্বর হচ্ছে আমাদের একটোমর্ফ। ক্লিয়ার? 1 2 3, 1 মানে এন্ডো, 2 মানে হচ্ছে মেসো, 3 মানে হচ্ছে কি, 3 মানে হচ্ছে আমাদের একটোমর্ফ। তাহলে এই যে 6 to 1, এই 6 to 1 কে আমরা কি করব, পরপর এর নিচে লিখবো 6 to 1। ক্লিয়ার? লিখে আমাদের সব থেকে ডমিনেন্ট যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। সব থেকে ডমিনেন্ট মানে কি, সব থেকে বেশি। সব থেকে বেশি কোনটা, 6, এটাকে আমি গোল করলাম। তাহলে মাথায় রাখতে হবে যে আমরা কি বলেছিলাম, যেটা যে কোনো একজন ব্যক্তির মধ্যে সব 3টে ক্যারেক্টারিস্টিক থাকে, দেখো তাই আছে, 3টে ভ্যালু আছে। এইবার আমাদের কাজ করতে হবে কি, দুটো কাজ করতে হবে। এরপরে আমাদের সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু কোনটা সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখো যেটা 6 to 1, সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু কোনটা ছিল 2, 2টাকে আইডেন্টিফাই করলাম। এই সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু যেটা থাকবে সেটা কি, কি ভ্যালু তোমরা বলো, সেকেন্ড হাইয়েস্ট ভ্যালুটার নাম কি? মেসোমর্ফ। মেসোমর্ফ। তাহলে আমরা এটাকে কি বললাম, মেসোমর্ফ। আর ডমিনেন্ট ফ্যাক্টর কোনটা, এন্ডোমর্ফ। 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 তাহলে এই ব্যক্তি দেখে আমরা কি বলবো, একে মেসোমরফিক, এন্ডোমর্ফ। মেসোমরফিক এন্ডোমর্ফ। ক্লিয়ার? এই ভুল হবে পরীক্ষায় প্রশ্ন আসলে, যদি আসে তোমরা করতে পারবে নিশ্চয়ই। ইয়েস নো বলো। স্যার আরেকবার বলুন। ইয়েস স্যার। আচ্ছা বেশ, আমাদের যে সোমাটোটাইপের যে আগে জানতে হবে সোমাটোটাইপের সিকোয়েন্সটা। এন্ডো আমরা এখানে নাম্বারিং করলাম, ছোট্ট এখানটায় আমরা 1 2 3 নাম্বারিং করলাম। 1 মানে হচ্ছে আমাদের, আমি হচ্ছে এন্ডোমর্ফ, আমি এখানে ই লিখলাম। 2 মানে হচ্ছে আমাদের মেসোমর্ফ, আমি এখানে মেসো লিখলাম। 3 মানে হচ্ছে আমাদের একটোমর্ফ, আমি এখানে ইটি লিখলাম। ক্লিয়ার? তাহলে এই যে তোমাকে ঠিক একজন ইন্ডিভিজুয়ালের মধ্যে প্রত্যেক ধরনেরই ক্যারেক্টারিস্টিক কম বেশি থাকবে। সিঙ্গেল এমন কোনো ব্যক্তি নাই যে শুধু এন্ডোমর্ফিক হবে, শুধু একটোমর্ফিক হবে, তার মধ্যে সবারই থাকবে। কারণ আমাদের বডিতে কি, আমরা লম্বা, আমাদের একটা হাইটও থাকবে, মাসলও আছে, ফ্যাটও থাকবে, সব আছে। সেই কারণেই প্রত্যেক ব্যক্তির মধ্যে 3টে ক্যারেক্টারিস্টিকই থাকবে। এখন এই 3টে ক্যারেক্টারিস্টিকের মধ্যে কারো বেশি, কারো কম। এখন আমাদের কাছে যে ভ্যালুটা আছে 6 to 1,
আমরা এরকম পরপর লিখবো 6 2 1 এরকম পরপর লিখলাম। তাহলে 6 মানে কি, কার ঘরে 6 আছে? এন্ডোর ঘরে 6। মেসো কার ঘরে কে আছে? মেসোর ঘরে 2। আর একটোর ঘরে কে আছে? 1 আছে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের আগে সবার আগে আইডেন্টিফাই করতে হবে কি, আমাদের সবথেকে ডমিনেন্ট ফ্যাক্টর কোনটা। ডমিনেন্ট মিন্স সব থেকে প্রভাবশালী কে এখানে। প্রভাবশালী মানে কি, সব থেকে ক্ষমতাবান, যার বেশি ভ্যালু, সব থেকে বেশি ভ্যালু কার? 6। ক্লিয়ার? তাহলে আমি 6 মানে কি, 6 হচ্ছে আমাদের এন্ডোমার। তাহলে আমি এখানে লিখলাম এন্ডোমার। ক্লিয়ার? আর সেকেন্ড ডমিনেন্ট ফ্যাক্টর কোনটা? সেকেন্ড ডমিনেন্ট ফ্যাক্টর মানে এই যে ডমিনেন্ট ফ্যাক্টর, তার খুব কাছের ফ্যাক্টর কোনটা? তার কাছের ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 2। এই ফ্যাক্টরের নাম কি? মেসোমর। তাই তো? তাহলে আমরা Yes. এখানে কি লিখলাম? মেসোমর। তাহলে এই ব্যক্তি দেখো, মেসোমরফিক যে ভ্যালুটা সব থেকে ডমিন্যান্ট, তাকে সবার শেষে রাখবো যখন আমরা তাকে তার পার্সোনালিটিকে বিচার করব বা তার বডিটাই বিচার করব। তাহলে আমরা কি করলাম, সেকেন্ড যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা ধরলাম, ধরে নিয়ে বললাম মেসোমরফিক এন্ডোমর্ফ। ক্লিয়ার? মেসোমরফিক এন্ডোমর্ফ। আবার এই যদি এই ভ্যালুটা 252 হয় তাহলে কি বলবে বলো? 252 এটা কি হবে? তো ব্যালেন্স মেসোমর্ফ হবে। ব্যালেন্স। আচ্ছা 136, 136 মেসোমর্ফিক একটোমর্ফ। মেসোমরফিক একটোমর্ফ। ভেরি গুড। ক্লিয়ার? এই কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ Okay. স্যার। বেশ। Yes, sir. এইবার আমরা এগুলোকে ছেড়ে দাও, এখন আমরা দেখি যারা এন্ডোমরফিক ক্যারেক্টারিস্টিক্স হয় তারা মূলত কি হয়, এন্ডোমরফিক মানে কি, একটু মোটা সোটা বেটে পেশি অনেক একটু মোটা সোটা হয়, এবং তাদের মধ্যে কি হয়, শক্তিশালী কিছুটা হয়। তারা মূলত শর্ট পাট, ওয়েস্টলিং এই ধরনের খেলাতে তারা বিশাল পারদর্শী হয়। আর যারা মেসোমরফিক হয় তারা কি হয়, যারা পেশিবহুল এবং বডি প্রপার বডি শেপ, তারা সাধারণত ফুটবল, ওয়েট লিফটিং, বক্সিং এই ধরনের খেলাধুলো করে। আর যারা সাধারণত একটোমরফিক তারা কি হয়, ম্যারাথন রান, হাই জাম্প, লং ডিস্টেন্স রানিং এর ক্ষেত্রে হাই জাম্প হতে পারে, মূলত এন্ডুরেন্স টাইপ অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ লং ডিস্টেন্স রানিং এই ধরনের অ্যাক্টিভিটি করে থাকে। এখন এখানে এই যে কম্পারিজন, আমি 3টে কম্পারিজন একটা ছকের মাধ্যমে দেখিয়েছি, সেটা আমি আর এগুলোকে বলছি না, এই কথাগুলো এখানে লেখা আছে তোমাদের বোঝানোর জন্য। যে হিপোক্রাটস, ক্রেসমার, সেলডান, হিথকার্ট, আর আমি যে জায়গাটায় যাব এটা তো কথা বলেই দিলাম যে যারা এন্ডোমর্ফ তারা সাধারণত একটোমর্ফ দূরপাল্লা দৌড়, জিমনাস্টিক্স এই ধরনের ক্ষেত্রে যাবে, এটা বলে দিলাম। এটাও বলে দিয়েছি তোমাদের। এই জায়গাটায় আমরা যেটাকে আসবো, এখানে দেখো যে ফ্যাক্টরটাকে আছে দেখো 253। তাহলে এখানে 2 মিন্স কি, এন্ডোমর্ফ, লো ফ্যাট। 5 মিন্স কি, মেসোমর্ফ, সব থেকে বেশি ডমিনেন্ট মাস্কুলার। আর একটা কি আছে, 3 হচ্ছে কি, একটোমর্ফ, মডারেট। তাহলে ক্লাসিফিকেশন কি হবে এর, এটা হবে দেখো সব থেকে ডমিনেন্ট ফ্যাক্টর হচ্ছে 5, একে আমি সবার শেষে রাখলাম, এটা হচ্ছে মেসোমর্ফ। তাহলে সেকেন্ড ডমিনেন্ট ফ্যাক্টর কি, বা ডমিনেন্ট ফ্যাক্টরের নিয়ারেস্ট কোনটা, সেটা হচ্ছে একটোমর্ফ। তাহলে আমি একে কি বলবো, একটোমরফিক মেসোমর্ফ। ক্লিয়ার? 2 নম্বর এক্সাম্পল দেখো দেওয়া আছে 325, তোমরা বলো এটা কি হবে, বলো কুইক। 325 এটা কি হবে? এন্ডোমর্ফিক Endomorphic একটোমর্ফ। ectomorph. ভেরি গুড। চলো, এখানে আমরা এই কতগুলো আমরা ছক দিয়েছি, যেটা তোমাদের বোঝানো করতে, দেখো 1727 হচ্ছে সব থেকে ডমিনেন্ট ফ্যাক্টর, এবং তার আশেপাশে থেকে অনেকটা ডিস্টেন্স, এবং সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 7। সেই জন্য আমরা এটাকে বলেছি পিওর মেসোমরফিক। 622 পিওর এন্ডোমরফিক। 236 একটোমরফিক, এই সরি এটাকে হবে মেসোমরফিক, এটাই দিকে যাবে মেসোমরফিক এন্ডো, হবে তোমার মেসোমরফিক এন্ড এই একটোমরফ। আর Ectomorph. 4 হচ্ছে ব্যালেন্স বডি টাইপ। ক্লিয়ার? বেশ, এই হলো আমাদের ফাউন্ডেশনের টোটাল পার্ট। এবার বলো তোমাদের এখান থেকে যদি কোনো কোয়ারিজ না থাকে, এবার আমরা একটু হিস্টোরিক্যাল পার্ট দিকে, আমাদের ফাউন্ডেশনের যে পার্টটা ছিল, প্রথম যে সিলেবাসের যে পার্ট, সেটা আমরা অলরেডি শেষ করলাম। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে বলো, না হলে আমরা সেকেন্ড পার্টে যাই। বলো, আরো কোনো কোয়ারিজ? No, sir. ওকে, ভেরি গুড।